মঙ্গলবার রাতে ভয়াবহ আগুন লেগে যায় এবং তার জেরে ভস্মীভূত হয়ে যায় জলদাপাড়া জাতীয় উদ্যানের বনবাংলো। হলং বনবাংলো, যে ছবি আপনারা দেখছেন, 50 বছরেরও বেশি পুরনো এই হলং বনবাংলো, এবং মঙ্গলবার রাত ঠিক 9টা নাগাদ আচমকায় আগুন লেগে যায়, যে আগুনের জেরে একেবারে ভস্মীভূত হয়ে যায় হলংয়ের এই বনবাংলো। প্রতিনিধি পার্থ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি পার্থ থেকে একবার জানবো। পার্থ, ঠিক রাত 9টা নাগাদ লাগে হলং বনবাংলোতে আগুন, আচমকায় লেগে যায়, বন দফতর তদন্ত শুরু করেছে, তদন্তে ঠিক কি জানা যাচ্ছে, কি কারণে এবং কিভাবে ঘটলো এই দুর্ঘটনা? দেখো, এখনো পর্যন্ত প্রাথমিকভাবে যেটা বন দপ্তরের দাবি যে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে এবং যে দোতলার যে 3 নম্বর রুম, সেই রুম থেকে আগুন ছড়ায় এবং দ্রুততা, যেহেতু কাঠের বিল্ডিং হওয়াতেই কিন্তু দ্রুত আগুন ছড়িয়ে পড়ে এবং আউটারে যে একটি এসি মেশিন ছিল সেই এসি মেশিনও ব্লাস্ট করে। কিন্তু এখন এখানেই কিন্তু উঠছে নানা প্রশ্ন, যেটা আমরা জিজ্ঞেস করেছিলাম সিসিএফকে, তিনি সদুত্তর দিতে পারেননি যে এই সময় তো পর্যটক থাকার কথা নয়, কেননা 15 জুন পর্যন্ত এই হলং বাংলো খোলা ছিল। শুধু হলং বাংলো নয়, উত্তরবঙ্গের প্রতিটি জঙ্গলই 15 জুন পর্যন্ত খোলা ছিল। 16 জুন থেকে কিন্তু বন্ধ রয়েছে জঙ্গল এবং স্বাভাবিকভাবে কোনো পর্যটক থাকার কথা নয়। তাহলে কারা সেই সময় ঘরে ছিল, এটা একটা বড় প্রশ্ন উঠছে। কেননা যদি সেখানে যদি লোকজন না থাকে তাহলে আলোর ব্যবহার হবে না, আর এসিরও ব্যবহার হবে না। আর এখন যা মরশুম এই এলাকায়, বিশেষ করে মাদারিহাট, লালপুরদুয়ারে বৃষ্টি হচ্ছে, কার্যত সাধারণ বাসিন্দাদের দাবি, ট্যুর অপারেটরদের দাবি যে সিলিং ফ্যান বা টেবিল ফ্যানের প্রয়োজন হয় না, সেখানে এসি তো কোনো প্রয়োজনীয় হওয়ার কথা নয়। তাহলে এসি কে চালালো? এসব প্রশ্নগুলো কিন্তু সামনে আসছে এবং আমরা জিজ্ঞেস করেছিলাম সিসিএফকে। ওয়াইল্ড লাইফ নর্থ বেঙ্গল রিজনের যে সিসিএফ, তিনি এসছেন, তদন্তে গিয়েছেন, এখন ভিতরে গিয়ে যেসব কর্মী গতকাল সেখানে ছিলেন তাদের সঙ্গে কথা বলবেন বলে একটা রিপোর্ট তিনি পাঠাবেন বলে তিনি আমাদের জানিয়ে গেলেন। কিন্তু তার আগে যেটা তোমাকে জানিয়ে রাখি যে 9টার সময় আগুন লাগলো এবং 10টা 10-এ কিন্তু দমকলে 2টো ইঞ্জিন এসছে। যেহেতু জঙ্গল পথ, অনেকটা মেইন রাস্তার থেকে হলং বাংলোর দূরত্ব 8 থেকে 9 কিলোমিটার, স্বাভাবিকভাবেই একটু টাইম লেগেছে, এমনটাই কিন্তু সিসিএফের দাবি। তারা সময় মতো দমকলকে খবর দিয়েছিল, কিন্তু দমকলের ইঞ্জিনও সময় মতো এসেছিল, যেহেতু দূরত্বটা 8 ঘন্টা দূরত্ব এখান থেকে ফালাকাটা এবং হ্যামিল্টনগঞ্জে। সব মিলিয়ে একটা ধোঁয়াশা থাকছে এবং যারা ধোঁয়াশা থাকছে, তদন্ত শুরু করেছে বন দফতর। বন দফতরের আধিকারিকরা বলছেন প্রাইমা ফেসি অফ ইনভেস্টিগেশন, শর্ট সার্কিট বলে অনুমান করা হচ্ছে। এটা কি মানে শর্ট সার্কিট থেকে আগুন? এটাই আপনাদের প্রাইমা ফেসি মনে হচ্ছে। না, তো যেহেতু এখানে মানে কারো এরকম অ্যাঙ্গেল তো আমরা দেখছি না, যেহেতু এটা আমাদের নিজের বাংলা, ওর তো বাইরের লোক এখানে কেউ আসার সম্ভাবনাও নেই, আর আমাদের নিজের লোকই দেখাশোনা এসি যারা মানে আমাদের স্টাফরা যারা প্রত্যক্ষদর্শী আছে, ওরা এরকম বলেছে কি যারা আগুন নিবানের চেষ্টা করছে, ওরা বলছে কি প্রথম যখন আগুন লেগেছিল ওরা ফায়ার এক্সটিংগুইশার দিয়ে যখন চেষ্টা করলো, তারপরে ওরা নিভাতে পারেনি। তারপরে কিছু মিনিটের মধ্যেই এসিটা ওখানে বাইরের ইউনিটটা বার্স্ট করে আগুনটা আরও বেশি লেগে গেছে। যেহেতু কাঠ এত তাড়াতাড়ি আগুন ধরে দিয়েছে অলরেডি, তো ওটাকে আর মানে বাঁচানো যায়নি। হলং বাংলোয় আগুনের তদন্ত শুরু করেছে বন দফতর। তবে অগ্নিকাণ্ড ঘিরে একাধিক প্রশ্ন তুলছেন পরিবেশ প্রেমী থেকে পর্যটন ব্যবসায়ীরা। এত অতন্ত্র প্রহরী থাকে, এত নজরদারি থাকে, সেখানে আগুন লেগে গেল, কেউ দেখলো না, এটা তো নেগলিজেন্স ছাড়া কি বলবো। ওটা এত ঐতিহ্যময় একটা বাংলো, সেই বাংলোটা আজকে আগুন বুঝতে বুঝিয়ে যাচ্ছে। মানে দূর দূর থেকে লোক আছে হলংয়ে এই বাংলায় থাকার জন্য, তাতে তো জঙ্গলেও ক্ষতি হবে। এটা খুব আতঙ্কের বিষয় যে আমাদের নজরদারি অভাব আছে। বন দপ্তর এদের উপরে ভরসা করা খুব কঠিন এখন। পর্যটকরা বাচ্চা নিয়ে ফ্যামিলি নিয়ে আসে, যদি থাকতো হয়তো আরো ব্যাপারটা মর্মান্তিক হয়ে যেত। বড় মন্ত্রীরা আসছে, চিফ মিনিস্টার আসছে, ওরা থাকতো হলমূল্যতে। বর্ষাতেও এখন যে বৃষ্টি পড়ছে, বা কাঠ তো শুকনো না, কাঠ তো ভিজা, বৃষ্টি পড়ছে, কিন্তু আগুন লাগা সঙ্গে থেকে বন্ধ থাকে। বলেছে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে, এরকম হতেই পারে, কিন্তু এত ভয়াবহ হবে? কিন্তু সকালবেলা এসে শুনলাম যে না, এটা এসি বাস্ট করে আগুনটা লেগেছে। গত 4 দিন যাবত অবিশ্রান্ত বৃষ্টি হয়ে যাচ্ছে, এই সময় ডুয়ার্সের যা ওয়েদার, কম্বল গায়ে দিতে হচ্ছে, সেই জায়গায় এসি কি করে চলছে? আর 16 জুন থেকে সকাল থেকে জঙ্গল বন্ধ 3 মাসের জন্য, 90 দিনের জন্য, সেখানে পর্যটক থাকার কথা না, তাহলে এসি চলবে কেন? না চলে থাকে তাহলে বাস্ট হবে কি করে? অনেক কিছু ইন্ডিকেট করছে যে কিছু না কিছু ওখানে হয়েছে। আর আপনাদের জানিয়ে রাখে, এই হলং বাংলোয় অগ্নিকাণ্ডের রিপোর্ট তলব নবান্নের।
আমরা দেখেছি যে প্রশ্ন তুলছেন পরিবেশ প্রেমী থেকে পর্যটন ব্যবসায়ীরা এই অগ্নিকাণ্ড ঘিরে, আর এবার রিপোর্ট তলব নবান্নের এই অগ্নিকাণ্ডের। প্রতিনিধি সোমরাজ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সোমরাজের কাছে একবার যাবো। সোমরাজ, তোমার থেকে জানার চেষ্টা করবো এই পুরো বিষয়টি নিয়ে, অর্থাৎ এই অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে এবার রিপোর্ট তলব করলো নবান্ন, ঠিক কোন কোন প্রশ্নের মুখে পড়তে চলেছেন বন দপ্তর? দেখো, প্রথমত তোমাকে জানিয়ে রাখি যে রাজ্যের বন দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বীরবা হাসদা তিনি বিকেল 4টের সময় এই গোটা বিষয়টি নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক ডেকেছেন। দ্বিতীয়ত, তোমাকে আগেই জানিয়েছিলাম যে বন দপ্তরের তরফে একটি উচ্চ পর্যায়ের টিম পাঠানো হচ্ছে উত্তরবঙ্গে। মূলত এই কি কারণে হলং বাংলোতে আগুন লাগলো সেই বিষয় সম্পর্কে বিস্তারিত ধারণা পেতে চায় নবান্ন। ইতিমধ্যেই নবান্নের তরফে রাজ্যের বন দপ্তরের কাছ থেকে বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। তার কারণ সেই রিপোর্ট দেখেই পরবর্তী পদক্ষেপ নেবে নবান্নের শীর্ষ মহল বলেই জানা যাচ্ছে। যদিও প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুন লাগার কথা বলা হলেও নবান্নের উচ্চ পর্যায়ের তরফে গোটা বিষয়টি সম্পর্কে বিস্তারিত ধারণা পেতে চায়। আর সেই কারণেই উত্তরবঙ্গে বিশেষ দল অর্থাৎ টিম, আধিকারিকদের বিশেষ টিম পাঠানো হচ্ছে। ইতিমধ্যেই তারা রওনাও দিচ্ছেন বলেই সূত্র মারফত জানা যাচ্ছে, এবং তারা গোটা বিষয়টি খতিয়ে দেখবে। খতিয়ে দেখার পর রাজ্যে বন দপ্তরের তরফে তারপর রিপোর্ট পাঠানো হবে নবান্নের কাছে। আজকে যেমন বিকেল 4টের পর থেকে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত বনমন্ত্রী বীরবা হাসদা তিনি বৈঠক ডেকেছেন রাজ্যের বন দপ্তরে, তেমনি গোটা বিষয়টি নিয়ে নবান্ন যথেষ্ট সতর্ক এবং নবান্নের তরফেও বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে। সেই রিপোর্ট পেলেই তারা পরবর্তী পদক্ষেপ নেবে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। বেশ, পুড়ে ছাই হলং বনবাংলো, ঐতিহাসিক এই বনবাংলো, মন খারাপ পর্যটকদের। দেখুন, আজকে সকালবেলার ছবি আপনাদেরকে দেখাচ্ছি। প্রতিবাদ জানানো হচ্ছে মোমবাতি জ্বালিয়ে, কারণ হলং বাংলোর যে পুরনো কাঠামো সেই কাঠামো ফিরিয়ে দেওয়ার দাবিও উঠছে। এবং যে ছবি আপনাদের দেখাচ্ছে, একদিকে যেমন দেখালাম যে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ জানানো হয়েছে, তেমন অন্যদিকে কিন্তু মানব বন্ধনও করা হয়েছে। কারণ ঐতিহাসিক এই বনবাংলো, ঐতিহাসিক হলং বনবাংলো, এবং একেবারে সকালবেলা প্রতিবাদ, নীরবে প্রতিবাদ জানিয়েছেন স্থানীয়রা, নীরবে প্রতিবাদ জানিয়েছেন পর্যটকরা মানব বন্ধন করে। দুটো ছবি একসাথে আপনাদের দেখাচ্ছে, একটা মঙ্গলবার ঠিক রাত 9টার ছবি এবং অন্যদিকে আজ সকালের ছবি। হলং বাংলো আমাদের আবেগের জায়গা, আমরা ছোট থেকে বড় হয়েছি, এবং এখানকার পর্যটন তার মেরুদণ্ডই হলো হলং বাংলো। সেই হলং বাংলো যখন জ্বলে পুড়ে যায়, এই কাঠামো যখন আস্তে আস্তে ভেঙে ভস্মীভূত হয়ে পড়ে, সেটা আমাদের আবেগকে নাড়া দেয়, সেটা আমাদের হৃদয়কে নাড়া দেয়। তার তাগিদেই আমরা পর্যটন ব্যবসায়ীরা আজকে এখানে এসেছি, এবং আপনাদের মাধ্যমে সরকারের কাছে আমরা একটা দাবি রাখছি, তারা যেন আগামী সেপ্টেম্বরের সিজন খুলবার আগে পুনরায় এই হলং বাংলোকে তার নিজস্ব অবস্থানে আবার ফিরিয়ে দেয়। ব্যবসায়ীরা তারা যেমন একদিকে তাদের মন খারাপ, তারা শোক জানাচ্ছে, তেমনি অন্যদিকে কিন্তু পর্যটকরা তাদেরও মন খারাপ। তারা কি বলছেন শোনাবো একবার। ফরেস্টের ভেতরে যে আমাদের এখানে হলং বাংলোটা ছিল, ওটা তো বলবো ওয়ান অফ দ্য বেস্ট বাংলো ছিল, বিকজ ওখান থেকে আমরা পশু পাখি সব দেখতে পেতাম। মর্মান্তিক ভাবে পুড়ে গেছে। টুরিস্ট কিন্তু মেন ওই হলং বাংলোটার জন্যই, মানে আমি এসেছিলাম 2018-তে এখানে হলং বাংলোতে স্টেও করেছিলাম। প্রশাসনের কাছে তো আবেদন আছে দেখার জন্য জিনিসটা, যেটা মেন অ্যাট্রাকশন ছিল সেটাকে যদি রিস্টোর করা যায় আবার আগের মতন, নিশ্চয়ই আবার আসবো আমরা। হলং বাংলোর পুরনো কাঠামো সেটাও কিন্তু ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়েছে, কারণ এটাই তো এখানকার পর্যটনের মূল আকর্ষণ ছিল, মূল কেন্দ্রবিন্দু ছিল আকর্ষণের। বাট হলং বাংলো নট অনলি ইন্ডিয়া, রিপ্রেজেন্ট করে অল অফ দ্য ওয়ার্ল্ড। সো দ্যাট আগের যে কনস্ট্রাকশনটা আছে যেরকম আছে, মানে আপনি যেহেতু এখন মেইন ডিএফওর উপরে আপনার সিসিএফ, আপনি এখানে দীর্ঘদিন এই ডিভিশনে ছিলেন, আমাদের তরফ থেকে এই আপিলটা বনমন্ত্রী এবং ম্যাডামের কাছে পৌঁছে দিবেন। নতুন যখনই তৈরি হবে, প্লিজ স্যার, অ্যাজ ইট ইজ, ওই মানে ইভেন আই থিঙ্ক ওই কালারটাও যেন ওই রকম থাকে, তাহলে মানুষ ওই ডিফারেন্সটা যাতে না বুঝতে পারে। ঠিক, আপনার সেন্টিমেন্টসটা আমরা নিশ্চয়ই আমাদের মাননীয় মন্ত্রীকে প্লাস গভর্নমেন্টের কাছে পৌঁছে দেব। তার সাথে সাথে সেফটি প্রোটোকলটাও আমাদেরকে মানে চলতে হবে, ওটাও আমরা মেনে কিভাবে ওটা অবভিয়াসলি এক্সপার্টসের ওপিনিয়নটা নিয়ে এটাকে পুনর্জীবন আমরা কিভাবে করতে পারি সেটা ভাবা হোক।